দেখে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। দর্শক, এই যে উচ্ছেদ অভিযান দেখছেন, এটা হচ্ছে আসামে। আসামের গোয়ালপাড়া বলে একটি এলাকা আছে, জঙ্গল এলাকা, ফরেস্টের জায়গা। তো সেখানে সব জবরদখল করে বসে ছিলেন অনেকে। তো এখন সেখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে, যেটা বলা হচ্ছে যে প্রায় 1140 বিঘা জায়গা ফরেস্টের, 1140 বিঘা জায়গা ফরেস্টের সব জবরদখল করে লোকজন বসেছিলেন। তো এখন সরকার সেই সব জায়গাকে উদ্ধার করার চেষ্টা করছে। এর আগে যে সরকার ছিল, কংগ্রেসের সরকার, তারা নাকি এইগুলো জবরদখল করতে সাহায্য করে গেছে কার্যত। মানে ওই সরকারের, মানে যখন ওই শাসক ছিল, শাসকের লোকজনেরা তাদের ভোট স্বার্থে এইসব এলাকাতে লোকজনদেরকে বসিয়েছিলেন, ফলে সব জবরদখল করে রাখা হয়েছিল। কিন্তু এখনকার সরকার এই দখল করে রাখা জায়গাকে মুক্ত করার চেষ্টা করছে, এবং ওখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এইসব বিষয়ে উদ্যোগী ভূমিকা নিচ্ছেন। বলেছেন যে সরকারি জায়গা যেখানে যা আছে, যেগুলোকে দখল করে রাখা হয়েছে, সেগুলোকে দখল মুক্ত করতে হবে। তো সেই অভিযান এখন চালানো হচ্ছে। তো যারা বাড়ি টাড়ি করে থাকতে শুরু করেছিলেন, এখন তাদের বাড়িও ভেঙে দেওয়া হচ্ছে, ফলে এখন এই সব কান্না। আবারও দর্শক বলছি যে মানুষের কান্না দেখলে যে কোনো মানুষেরই খারাপ লাগার কথা, কারণ আমরা তো মানুষ না, ফলে আমাদের একটা ব্যাপার থাকে, তো লাগে, তো কষ্ট তো একটা হয় একটা মানুষের কান্না দেখলে। কিন্তু কেন এই উচ্ছেদ পর্ব করতে হচ্ছে, এটাও তো ভাবতে হবে। উচ্ছেদ করলে যে কোনো মানুষেরই কষ্ট হয়, বাড়িঘর হারিয়ে যাচ্ছে এইসব দেখে। কিন্তু কেন তারা এইগুলো আগে ভাবেননি? কেন তারা এইসব জায়গা দখল করে বসেছিলেন? সরকারি জায়গা মানে কি যা খুশি করা যায় নাকি? সরকারি জায়গা মানে কি আমি ওখানে গিয়ে একটা বাড়ি তৈরি করে ফেলবো? এটা করা যায়? তো কেন এইসব করেছিলেন? কেন আগে ভাবেননি যে কোনো সময় এইসব বাড়িঘর ভেঙে দেওয়ার উদ্যোগ নিতে পারে সরকার? আজকে যে সরকারটা আছে, তারা হয়তো আমাদেরকে মদত দিচ্ছে তাদের কোনো স্বার্থে, কিন্তু এটা সবসময় চলতে পারে না। পরবর্তী কোনো সরকার এলে সেগুলোকে ভেঙে দেবে। কেন সেগুলো ভাবেননি? কেন সেগুলো ভাবেননি? আর তৎকালীন শাসক দলের যারা, তারা কেউ কেউ হয়তো টাকা পয়সাও লুটেছেন ওখানে, মানে বসত বাটি মানে বাড়ি টাড়ি করানোর জন্য, মানে করতে দেওয়ার, অনুমতি দেওয়ার বিনিময়ে পয়সা করে হয়তো লুটেছেন। আবার কেউ ভোট স্বার্থে করেছেন। তো তারা করে তো বেরিয়ে গেছেন, তারা পকেট মোটা করেছেন, বা সেই সময় তারা ভোট আদায় করে নিয়েছেন। এখন যাদের কাছ থেকে লুটেছেন, এখন তারাও পথে বসে যাচ্ছেন, এখন ঘর বাড়ি সব ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু এটা সরকারি একটা উদ্যোগ, সরকারকে কখনো কখনো কঠোর হতে হয়, কখনো কখনো কঠোর হতে হয়। কারণ সরকার তো জনগণের সরকার, আর জায়গা কোনো একটা অংশের মানুষ দখল করে নিয়ে বসে থাকবেন জনগণের জায়গা, সেটা তো হতে পারে না। ফলে সরকারকে কখনো কখনো কঠোর স্টেপ নিতে হয়। তো সেটা এখন নিচ্ছে ওখানকার সরকার। হিমন্ত বিশ্ব শর্মা উনি এইসব বিষয়ে খুবই কঠোর। তো এখন কান্নাকাটি করছেন। তো এখন কান্নাকাটি করলে কি হবে? এখন কান্নাকাটি করলে কি হবে? এবং দর্শক, এখানে আরও যেটা বলা হচ্ছে, এক হচ্ছে যে এখানকার মানুষই জবরদখল করে নিয়ে বসেছিলেন। আর একটা কথা যেটা বলা হচ্ছে যে ওপার বাংলার বাংলাদেশি তারাও এখানে ঢুকে পড়ে থাকতে শুরু করেছিলেন।
ওই আর কি তৎকালীন শাসকের মদতে থাকতে শুরু করেছিলেন। ফলে ওপার থেকে আসা লোকজন বা এপারের লোকজন এখানকার হয়তো বাসিন্দা, কিন্তু সরকারি জায়গা দখল করে নিয়ে ইচ্ছে মতো থাকা, তো এগুলো কোনোটাই তো চলতে পারে না। তো সেই জন্যে আসাম সরকার খুব উদ্যোগী ভূমিকা নিচ্ছে এইসব বিষয়ে দখলমুক্ত করার জন্যে। তো ব্যাস এখন কান্নাকাটির রোল পড়ে গেছে, কান্নাকাটির রোল পড়ে গেছে। তো যাই হোক দর্শক, আবারও বলছি, কখনো কখনো সরকারকে কঠোর হতে হয়। আমরা জানি এই বাংলারও প্রচুর জায়গা জবরদখল করে রেখে দেওয়া হয়েছে। আবার এখন যে শাসক আছে তারা তো এইসব বিষয়ে ওই টাইপের, ওখানে কংগ্রেস যেটা করে গেছে সেই টাইপের মানসিকতা। ওপার থেকে আসা লোকজনদেরকে এখানে বসানো হচ্ছে, বস্তি গড়ে দেওয়া হচ্ছে। সেসব তো দর্শক দেখছেন, ইদানিংকালে তো অনেক সব ভিডিও ফুটেজ সামনে আসছে। আমি শুধু শেষে একটা কথা বলবো, যাদেরকে এই কান্নাকাটি করতে দেখছি সব মুসলমান, এপার বাংলার বলি বা ওপার বাংলার, সব মুসলমান। আমি শুধু মুসলমানদের দুর্দশার বিষয়টা দেখছি আর কি, ফিল করছি যে হাইরে মুসলমান, কি অবস্থা। এই রকম অবস্থা কি আগে থেকেই ছিল মুসলমানদের? না, একটা সময়ে যখন দেশ ভাগ হয়নি, তারও আমি আগের কথা বলছি, ইতিহাস যেটা বলছে, মুসলমানদের অবস্থা কিন্তু এই রকম ছিল না। এতটা পিছিয়ে পড়া শ্রেণীতে মুসলমান ছিল না। মুসলমান কিন্তু একটা সমান্তরালভাবে এগিয়ে ছিল, এগিয়ে যাচ্ছিল। কিন্তু এখন মুসলমানদের অবস্থা দেখুন। আপনারা ওই যে দুটো দেশ আছে, পাকিস্তান এবং বাংলাদেশ, ওদের ব্যাপারটা একটু জানুন। খুব খারাপ অবস্থা। হয়তো একটা অংশের লোককে আপনারা একটু চাকচিক্য দেখবেন, সেটা একটা অংশ, এবং সেটা হচ্ছে সামান্য অংশ। বাংলাদেশের ব্যাপারে আমি যেটা শুনেছি যে বাংলাদেশের একটা অংশের মানুষের হাতে প্রচুর টাকা, আর একটা বড় অংশের মানুষের হাতে টাকা পয়সা নেই। ওখানে মধ্যবিত্ত লোকজন খুব কম পাওয়া যায়, একটা হিউজ, একটা নেই। তো ম্যাক্সিমামটা হচ্ছে নেয়ের দলে। পাকিস্তানেও তাই। আর ভারতবর্ষে যারা আছেন মুসলিম সমাজের লোক, তাদেরও ওই অবস্থা। এই বাংলারও দেখছেন মুসলমানদের কী অবস্থা। আমাকে এগুলো ভাবায় যে মুসলমানদের এই রকম হালটা কেন হয়ে গেল। শিক্ষা এবং অর্থ, এই দুই দিক দিয়েই কেন এতটা পিছিয়ে, সামাজিকভাবে সব ক্ষেত্রে পিছিয়ে মুসলমান সমাজ। তাদেরকে আজকে কাঁদতে হচ্ছে। কেন এই রকম হাল হলো ভাবতে হবে। তো মুসলিম সমাজকেও তো ভাবতে হবে, শুধু একে তাকে দোষ দিয়ে লাভ নেই। মুসলিম সমাজের যারা বিরাট ধারক বাহক বলে নিজেদেরকে জাহির করে থাকেন, তারা কখনো এটা ভেবেছেন ডিপলি যে মুসলমানদের হাল কেন এইরকম হয়ে যাচ্ছে? এক্ষুনি বলবেন যে এপারে যারা আছেন মুসলমানরা, তাদের উপরে নির্যাতন হচ্ছে। এগুলোও একটা ভুল কথা। আমিও তো মুসলমান, আমার উপরে কী নির্যাতন হচ্ছে? হ্যাঁ, এখানকার সরকার আমার উপরে নির্যাতন করছে, সেটা অন্যভাবে। কিন্তু ধর্মীয় অ্যাঙ্গেলে কি আমি অত্যাচারের শিকার হচ্ছে? কি ধর্মীয় অ্যাঙ্গেলে কিছু একটা দুটো ঘটনা কোথাও যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে, সেটা দিয়ে সবটা বিচার করা সম্ভব না, উচিত না। তো আমি যেটা বলতে চাইছি মূল কথা, যে এপার বা ওপার যে পারেরই হোক না কেন, দেখবেন মুসলমানদের দুর্দশা সব থেকে খারাপ। মুসলমানদের আইডেন্টিটি খুব ক্রাইসিসে রয়েছে, সংকটে রয়েছে। সব দিক দিয়ে মুসলমান দেখবেন পিছিয়ে। তার কারণটা কি? তার মূল কারণ হচ্ছে ধর্মীয় গোঁড়ামি, যেটা আমি কোথাও ফিল করি। তাদের মূল কারণ হচ্ছে ধর্মীয় গোঁড়ামি, যারা বিবেকটাকে জাগ্রত করে না। তারা একটা অন্য মোহে, অন্য ভাবনায় ভাবিত থাকে, আর সবার কাছে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় থাকে। চেতনা জাগরণ নেই এই সমাজটার মধ্যে। সেজন্য বাকি সবাই এগিয়ে যাচ্ছে, ওরা ঘুমিয়ে যাচ্ছে বা অন্ধের মতো থেকে যাচ্ছে। তারা দেখছে না যে জগৎটা কীভাবে এগিয়ে যাচ্ছে। সেই জন্য চারিদিক থেকে লাথি খাচ্ছে। হ্যাঁ, লাথি খাচ্ছে তো বটেই, চারিদিক দিয়ে লাথি খাচ্ছে। কোথাও মায়ানমার থেকে লাথি খাচ্ছে, কোথাও বাংলাদেশ থেকে লাথি খাচ্ছে, কোথাও পাকিস্তান থেকে লাথি খাচ্ছে, কোথাও অন্যত্র থেকে লাথি খাচ্ছে। একেবারে বেহাল কঙ্কাল দশা, সব দিক দিয়ে পঙ্গু। এগুলো ভাবায় আমাকে। তো যাই হোক,
এখানে এই অভিযান চালানো হচ্ছে, আসাম সরকার একটা কঠোর অবস্থান নিয়েছে। কান্নাকাটি করলে তো লাভ মানে এই মুহূর্তে কান্নাকাটি করতে কিছু লাভ নেই, সরকারকে কঠোর অবস্থান নিতে হয়। কেন আপনাদেরকে আজকে এই হাল মানে দেখতে হচ্ছে, আপনাদের অবস্থা কেন এই রকম হলো? যদি এপার বাংলার, যদি মানে এপার মানে আসামের লোক হয়ে থাকেন, তাহলে কেন আপনাদের এই হাল অবস্থা এটা হবে যে আপনাদের থাকার জায়গা পর্যন্ত থাকবে না, সরকারি জায়গার উপরে বাড়িঘর করে থাকবেন, আর সরকার, পরবর্তী সরকার এসে ভেঙে দেবে? আপনাদের কোথায় সেই জায়গা জমি সম্পত্তি কোথায়? মানুষ গরিব হয়ে জন্মাতে পারেন, সেটা অপরাধ না, কিন্তু গরিব হয়ে জন্মানোর পরে যদি সারা জীবন গরিব, মৃত্যু পর্যন্ত গরিব থেকে যায়, সেটা অন্যায়। বুঝতে পারছেন কথাটা? গরিব হয়ে জন্মানোটা অন্যায় না, কিন্তু গরিব হয়ে মরাটা অন্যায়। তার মানে আপনি কিছুই করেননি আপনার জীবনে, এতদিনে কিছুই করেননি আপনি। আপনার যদি হাত পা সচল থাকে, আপনার করার অনেক সুযোগ ছিল, আপনি কিছু করেননি, শুধু চিৎকার করে গেছেন, ধর্মীয় গোড়ামি করে গেছেন, ওইভাবে চলেছেন। ফলে আপনি আপনার পরিবারকে, আপনি আর পরিবারের জন্য আপনি ক্ষতি করছেন, আপনার ছেলেমেয়ের জন্য আপনি ক্ষতি করছেন। আপনি চেষ্টা করেননি গরিব থেকে নিজেকে একটু উন্নত করতে, বা আপনি সেই মতো করে প্ল্যানিং করে চলেননি। আপনার যেটুকু ইনকাম, সেই ইনকামের সংসারকে কি করে উন্নত করতে হয়, সেই প্ল্যানিং আপনার ছিল না। আপনি যত পেরেছেন বাচ্চা জন্ম দিয়ে গেছেন। হয় না, প্ল্যানিং করে এগোতে হয়, প্ল্যানিং করে। আপনার ছেলের শিক্ষা দীক্ষা দেওয়াটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে, আপনি দেননি, আপনি অন্য ভাবনায় ভাবিত ছিলেন। ফলে এটা অপরাধ। আজকে কান্নাকাটি করে কি হবে? বয়স তো যথেষ্টই হয়েছে, আজকে কান্নাকাটি করছেন। আমি আবার বলছি, কান্না যে কোনো মানুষের খারাপ লাগে, নো ডাউট, কিন্তু আজকে এই বয়সে আপনাকে কাঁদতে হচ্ছে। কি করেছেন এতদিনে? কেন কিছু করতে পারেননি? একটা ছেলে মেয়ে থাকার মধ্যে, একটা ঘর, একটা ছোট্ট জায়গা, জীবনে কিছু কিনতে পারেননি? কি প্ল্যানিং করেছেন জীবনে? এটা ভাবতে হবে। যারা এখনও জবরদখল করে যে যেখানে আছেন, বা এই যে এখানকার শাসকের আমি কথাটা বলি, এদের মদতে যারা বেশ আছেন দখল করে, সাবধান হয়ে যান। যে দৃশ্য দেখছেন, যে কান্না দেখছেন আসামে, এরকম কান্না এখানেও রোল পড়বে, কান্নার রোল, যদি না নিজেদেরকে সাবধান করেন বা নিজে কিছু করার চেষ্টা করেন। আর যদি না এপার বাংলার হন, চলে যান, দ্রুত কেটে পড়ুন। আজকে এই সরকার আপনাদেরকে সাহায্য করছে, হ্যাঁ, সেখানে হয়তো যারা বিরোধী তারা হয়তো সেই অর্থে রুখে দাঁড়াতে পারছে না, কিন্তু এই রকম সারা জীবন চলবে না, ফলে এই রকম কান্নাকাটি যাতে আগামী দিনে করতে না হয়, সাবধান হন, নিজের কিছু করুন, জবরদখল করে রাখা জায়গা জমি মুক্ত করুন, আর এদেশের না হলে কেটে পড়ুন, মানে কেটে পড়ুন, না হলে কিন্তু এইরকম দশা হবে। দর্শক বলবেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।